দিদির মনটা ফুরফুরে। সাখাই হোসেনকে না করতে পেরে বেশ ভালো রকমের খুশি। কি ভেবেছে দিদির অনুভূতি আছে বলে দিদি নেচে নিচে রাজি হয়ে যাবে? কোনো আত্মসম্মান নেই নাকি তার? দিদি এই ফুরফুরে মেজাজ নিয়েই চায়ের কাপে চুমুক রাখলো। এত শান্তি কেন আজকের চাটা? আহ! দিদি চোখ বুজে গুনগুনিয়ে কোনো একটা গানের সুরও ধরলো। ঠিক তখনই তার মা এলো সামনে। দিদিকে ফের আবারও বলল, দিদি, আরও একটাবার ভেবে দেখ না। ওরা আবারও বলছিল যে আনুষ্ঠানিক বিয়েটা যদি সেরে ফেলা যায় ভালো হয়। আজাদবাদ ভাই বোধহয় হজ করতে যাবেন, এই কারণেই তারা দিচ্ছিলেন। আমি তো তোকে রোজ গিয়ে দেখে আসবই, রাজি হয়ে যা। দিদি সরু চোখে চাইলো, বলল, তোমার বান্ধবীর ছেলে না হয়ে অন্য কেউ হলে রাজি হয়ে যেতাম আম্মু, কিন্তু এখন রাজি হওয়া পসিবল না। পসিবল না কেন? সাক্ষ্য কি করেছে? কত ভদ্র ছেলে। দিদি শুনে চাইলো, তারপর টেনে টেনে বলল, অনেক ভদ্র। দিদির মা ফস করে শ্বাস ফেললেন। মেয়ের কথা শুনে জানালো, তুই সাক্ষ্যকে পছন্দ করিস না? সহ্যই করতে পারিস না? সবসময় ওর নাম শুনলে এমন করিস কেন? দিদি মাথা দুলালো, প্রায় সঙ্গে সঙ্গেই বলল, একদম সঠিক কথা আম্মু, সহ্য করতে পারি না তোমার বান্ধবীর ছেলেকে। এই পর্যায়ে দিদির মা হতাশ দেখালো। মেয়ের দিকে চেয়ে ছোট শ্বাস ফেলে বললেন, তো এই বিয়ের ভবিষ্যৎ কি? সবসময় এমন থাকবে নাকি কখনো যাবে না স্বাক্ষর সংসারে? এটুকু বলেই মেয়ের মুখের দিকে উত্তরের আশায় তাকালেন। ঠিক তখনই হাতের ফোনটা বেজে উঠল। পর মুহূর্তেই স্ক্রিনে চোখ বুলিয়ে বুঝলেন কলটা সাজিয়ে আফরোজ করেছেন। এই নিয়ে কয়েকবারই করে ফেলেছেন। দিদিকে রাজি করাতে পেরেছে কিনা? দিদির মা ছোট শ্বাস ফেলল। ফোন তুলে ছোট শ্বাস ফেলে বলল, রাজি হয়নি। জানিসই তো ছোট থেকে কি পরিমাণ ঘাট কি জানিসই তো ছোট থেকে কি পরিমাণ ঘাটতেরা। মনে হয় না রাজি হবে বলে। বরং অনুষ্ঠানটা না হয় পরেই করি। আমার আমার মেয়েটাও আর একটু সময় থাকুক আমার কাছে। সাজে আফরোজের ফোনটা লাউড স্পিকারেই দেওয়া ছিল। সাক্ষ্য তখন মায়ের থেকে একটু দূরেই ডাইনিং টেবিলে বসে টেনে চেয়ার টেনে বসে প্লেটে নুডলস খাচ্ছিল। ঠিক এই কথাটা শুনেই ভুরু বাঁকালো। কি সাংঘাতিক কথাবার্তা! ঘাড়তেরা বলেই সাক্ষ্য এই মুহূর্তে অনুষ্ঠানটা করতে চাইছে। যে পরিমাণ ঘাড়তেরা আর অবাধ্য যদি বউ হাতছাড়া হয়ে যায়। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে আগের মতোই চুমুক চোখ থমথমে করে কান খাড়া করলো কি বলছে তা শোনার জন্য। এইবারে তার মা বলল, দেখি একটু দে তো দিদিকে। রাজি কিভাবে করাতে পারিস না তা দেখি। যদিও যদি বলেও রাজি না হয় তো আমি আর আজাদ যাব, গিয়ে ঠিকই বোঝাবো। দেখ, একটু শান্ত ক্লান্ত স্বরে বলেই দিদির মা ফোনটা বাড়িয়ে ধরল দিদির দিকে। ইশারা করে বলল ফিসফিসে, সাজের সাথে কথা বলো দিদি। কি বলার বলো, তোমাকে অবশ্যই জোর করা হচ্ছে না, বুঝলে? তুমি নিজের মতো মত দিবা। দিদি মাথা নাড়ালো, কপাল কুঁচকে ফোনটা কানে নিয়ে মৃদু কণ্ঠে জানালো, আসসালামু আলাইকুম সাজে আম্মু, কেমন আছো? কি করে ভালো থাকি? তুই তো আমাদের বাড়ি আসতে রাজি হচ্ছিস না আম্মু। আসবি না? আমার পরিবারে কেউ কি তোর সাথে খারাপ কিছু করেছে আম্মু? এত অসুবিধা কিসের? দিদি শুনলো, তারপর উত্তর করলো, তোমাদের পরিবারে যেতে কোনো অসুবিধা নেই আমার। মোটামুটি সবাই ভালো তোমরা, শুধু তোমার না কচু ছেলেটা ছাড়া। ওপাশে সাজিয়া আফরোজ ভুরু কুচকালেন। কার কথা বললেন? সাক্ষ্য নাকি সাম্য? বললেন, কে? সাক্ষ্য? অবশ্যই। সাজিয়া আফরোজ বুঝলেন দুজনের মধ্যে যে বনিবনা খুব একটা নেই। এটাও তারা আগে থেকেই আন্দাজ করেছিল। ছোট সরে বললেন, আর খারাপ ব্যবহার করবে না ও আম্মু, কথা দিচ্ছি আমি। তবুও না। কেন? দিদি ফস করে শ্বাস ফেলে জানালো, উনি নিজেই বলেছিলেন ভার্সিটি লাইফ যতদিন না শেষ হচ্ছে ততদিন যাতে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান না হয়। মনে আছে আন্টি? আছে, কিন্তু এখন তো সাক্ষ্য একমত আম্মু। তুই কি এই জন্যই রাজি হচ্ছিলি না? দিদি শুনল না। তার শুধু মনে পড়ল সাক্ষ্য প্রথমে স্টুডেন্ট বিয়ে করবে না বলে দিদির সাথে আঁকতে রাজি হতে চায়নি। মনে পড়ল আঁকতের পর ও কোনো আগ্রহ না দেখানোর কথা। মনে পড়ল সেদিন এই ক্লাস থেকে বের করে দেওয়ার কথাও। কি ভাবেন নিজেকে? এইটুকু মনে করেন দিদি উত্তর করলো। এটুকু মনে করে দিদি উত্তর করলো, না, স্টুডেন্টকে বিয়ে করেছে জানাজানি হলে এখন ওনার সম্মান যাবে না।
কতজনই তো স্টুডেন্ট বিয়ে করে, ওটাতে কি সম্মান যাবে পাগল? উনার যাবে কিনা জানি না, তবে উনার মতো নাকচু ইগোওয়ালা পুরুষ মানুষ বিয়ে করেছি। জানলে আমার বন্ধু-বান্ধবরাই আমাকে রোস্ট করবে। সাক্ষ্য সবটাই শুনছিল। নিজের এতগুলো বদনাম বিনা শব্দে হুজুম করেছিল বসে বসে। অবশেষে পারল না, উঠে এসে দাঁড়ালো মায়ের পাশেই। অতঃপর ফোনটা ছিনিয়ে নিয়ে নিজের কানের কাছে ধরে ভরাট গলায় বলে উঠল, এক্সকিউজ মি, কে নাকচু? কে এই গোয়ালা মানুষ? কণ্ঠটা পরিচিত। দিদির চিনতে খুব একটা অসুবিধা হলো না। এতক্ষণ বেশ আরামে নিশ্চিন্ততার বসে বসে বদনামও করলেও এবার শুকনো ঢোক গিলল। যদিও ভয় পায় না সে, কিন্তু যার বদনাম করছে তারই সম্মুখে এতক্ষণ এসব বকে যাচ্ছিল। বলল, কে কে? সাক্ষ্য গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল, কার সম্পর্কে কথা বলছিলেন? দিদি একটু অপ্রস্তুত হয়েও কাটিয়ে নিল। গলায় কনফিডেন্স ছাপ রেখে বলে উঠল, যার সাথেই বলি। কান পেতে শুনছিলেন কোন আক্কেলে? ছি! এতদিন তো ভাবলাম সাক্ষ্য এহসান খুব ব্যক্তিত্ববান পুরুষ, আর এখন কিনা কান পেতে মানুষের কথা শুনে। সাক্ষ্যর মুখ চোখ কেমন গম্ভীর হয়ে এলো। চাহনি শান্ত বোধহয় রেগে যাচ্ছে, গলা শক্ত করে বলল, মিসেস দিদিকা তাসনিম। কি বড্ড বাড়াবাড়ি করছেন, সহ্য হচ্ছে না একদম। দিদি ফুঁসে উঠে যেন দ্রুতই বলল, সহ্য করতে বলেছে কে? আমি বলেছি? আপনি বললেই যে সহ্য করব ভাবেন কি করে? সাক্ষর মা আর সাজে আফরোজ এতক্ষণ দুজনে ঝগড়া দেখছিলেন তাজ্জব হয়ে। তার শান্তশিষ্ট ছেলেটা ঝগড়াও পারে, এহেন ধারণা তার আজই জন্মালো। এর আগে কখন দেখেনি সাক্ষ্যকে এমন কারোর কথায় কথায় পাল্টা জবাব দিয়ে ঝগড়া করতে। সাজে আফরোজ হাসলেন দুজনের কাণ্ড দেখে। এক পর্যায়ে বলেন, আহ সাক্ষ্য, কি শুরু করছিস এসব? এটুকু বলেই ফোন কেড়ে নিলেন ফের। দিদিকে দ্রুতই বলে উঠলেন, শোন দিদি। সাক্ষ্য তোর কথা কান পেতে শুনছিল না আম্মু, ও টেবিলেই বসা ছিল, ফোনটায় লাউড স্পিকার দেওয়া ছিল, তাই শুনেছে। দিদি শুনল, উত্তর শুনে খুশি হলো না সে। দ্রুতই বলে উঠল, ছেলের হয়ে কথা বলা শুরু করে দিয়েছ সাজে আম্মু? আরে না, সত্যিই বকা। তুই একটু ভাব আম্মু, ভেবে মত জানা। দিদির তীব্র বিরোধিতা দেখিয়ে দ্রুত বলো, মত জানানোর কি আছে সাজে আম্মু? ভার্সিটির লাইফ শেষ হওয়া অবধি মত নাই থাকবে সাজে আম্মু। উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট। আপাতত টিচারকে অন্য কোনো নজরে দেখতে চায় না। এখন রাখি। ভালো থেকো সাজে আম্মু। এটুকু বলেই দিদি ফোন রাখলো। ওপর দিকে সাজিয়া আফরোজ চাইলেন ফোনের দিকে, না বলে দিল। ছোট শ্বাস ফেলে ফোনটা এক পাশে রেখেই সাক্ষ্যকে বললেন, না বলে দিল। তোরা দুটোই কেমন জানি অদ্ভুত, একটা তুই আর একটা দিদি। এমন জানলে বিয়েই দিতাম না। সাক্ষ্যর মুখ থমথমে। বেশি উঠছে মেয়েটা, একটু বেশি উঠছে। আধ হওয়া বরকে এত ইগনোর করার সাহস কি করে হয়? সাক্ষ্য ওভাবেই বলল, তোমার বান্ধবীর মেয়ে কি আমাকে রিফিউজড করলো আম্মু? আনুষ্ঠানিক বিয়েতে না করে কি বোঝাচ্ছে? আমি ওনাকে বিয়ে করতে খুব করে চাইছি। সাজে আফরোজ ফোন করেও বিপাকে পড়লেন। ঝামেলা কমার বদলে ঝামেলা বোধহয় বাড়ছেই। এই যে দুজনের সমস্যা কমাবে ভাবলো, অথচ দুইজনই আরও দ্বিগুণভাবে বেঁকে বসে আছে। সাক্ষ্যকে শান্ত করার জন্য বলেন, আরে না না, রিফিউজ কেন করবে? বললো তো ভার্সিটির পর করবে বিয়ে। সাক্ষর মুখ চোখ আরো গম্ভীর, আরো থমথমে, কেমন রাগ রাগ ভাব যেন। অতপর এভাবেই যেতে যেতে পা বাড়িয়ে বলল, এটা রিফিউজ ডে আম্মু। সাজে আফরোজ ডাকলেন পিছনে থেকেই। মুহূর্তেই সাক্ষ্য উত্তর এলো না। ওর শুধু মাথায় একটাই ঘুরছে, ওকে না বলেছে। ওইটুকু দিতি তাকে না করেছে, মানা যায় এহেন কথা? সাক্ষ্য কল করে দিল দিদিকে। একবার, দুইবার, তিনবার কল যাওয়ার পর দিদি কল তুলল। আর ঠিক তখনই সর্বপ্রথম সাক্ষ্য বলে উঠল, কয়বার রিফিউজ করছেন সাক্ষ্য হোসেনকে? দিদি ভ্রু কুচকায়। প্রথমেই এমন প্রশ্ন কেন? কপাল কুচকে বলল, কয়বার? গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আপনি জানেন না? আজব, কি করে জানবো? সাক্ষ্য থামলো। তার ঠিক একটুখানেই পড়ে বলল, দিদি আমাকে রিফিউজড পড়ে কিন্তু ভুগতে হবে আপনাকে, দেখে নেবেন। কি আশ্চর্য, খালি রিফিউজ নিয়ে পড়ে আছেন। সাক্ষ্য ঠোঁট বাঁকল এবার কিঞ্চিৎ। বলল, নেচে নেচে আক্ট করেছেন, কবুল বলেছেন, সংসার করবেন না কেন? দিদিরও মনে হলো এই প্রশ্নের জবাবে সে একটা চমৎকার উত্তর দিতে পারে। অন্তত উত্তরটা দিয়ে সে খুবই সুখ অনুভব করবে। তাই তো দ্রুতই বলল, আপনি আমার স্যার না? স্যারের দিকে তাকানোই যায় না, আবার সংসার করব? কিভাবে সম্ভব? সাক্ষ্য ভ্রু বাঁকায়, বলে, যেভাবে মায়ের বান্ধবীর ছেলের প্রেমে পড়া সম্ভব হয়েছে সেভাবেই। দিদি প্রায় সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব।
আপনার সঙ্গে একই রুমে থাকবো, একই আলমারিতে জামাকাপড় রাখবো, একই ড্রেসিং টেবিল ব্যবহার করব, একই বিছানাতে ঘুমাবো, নির্ঘাত খুনাখুনি হয়ে যাবে দেখবেন। তো একই রুমে থাকাটাই প্রবলেম? এর জন্য সংসার করবেন না মিসেস দীপিকা তাসনিম? প্রবলেম না। আপনার সাথে একই রুমে থাকা যাবে না। সাক্ষ্য ভ্রু বাঁকিয়ে বলল, কেন? সমস্যা? সাক্ষ্য হাসলো বোধহয় এবারে। বলল, যেমন? সহ্য করতে পারি না আপনাকে আমি, এটাই প্রবলেম। তাহলে সহ্য করে নিন। আপনি চাইলে এক রুমে থাকাটাও প্র্যাকটিস করে নিতে পারি, সাথে খুনাখুনি না হয়। দিদি তবুও মানল না, কাট গলায় বলল, তবুও হবে না। আমি সংসার টংসার করবো না আপাতত আপনার সাথে। কিন্তু করতে হবে। রুমে থাকা এটাই প্রবলেম, তাই না মিসেস সাক্ষ্য হোসেন? সো উই ক্যান ট্রাই দিস ফার্স্ট, রাইট? দিতি মুহূর্তেই গলা উচ্চালো, বলল, আপনার আম্মু অকালে সন্তান হারাবে, এটা চান? সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো কেমন, বলল, অকালে অন্য কিছু হতে পারে, লাইক দাদি, নানি। দিতি শুনেই মাথায় দপাদপ রাগ নিয়ে বলল, টিচার হয়ে কয়জন স্টুডেন্টের সাথে ফ্ল্যাট করেন রোজ? ফ্ল্যাটিং লেভেল তো খুব হাই, এভাবেই মেয়ে পটান? চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।